বন্ধুরা, আজ আপনাদের মাঝে অসাধারণ লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আশা করি গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প সবচাইতে বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্প শুরু করি। আমি মাসুদ নামের লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি তাহলে আমার মেয়ে স্নিগ্ধাকে কিডন্যাপ করে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে বন্ধ করতে চান? মাসুদ হাসান আশ্চর্য হয়ে তাকিয়ে রইল, চোখে দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে তিনি অবাক। আমি কিছু বলার আগেই সে বলল, ছিছি, কি বলেন এসব? আপনার ছোট্ট বাচ্চাকে কেন কিডন্যাপ করব ভাইজান? আমি প্রেমিক, কিন্তু সন্ত্রাসী নয়। শুনেছি প্রেমের জন্য মানুষ অনেক কিছু করতে পারে, আপনিও তাই করেছেন। আমি আপনার জিএফকে বিয়ে করব না, তবুও আপনি আমার মেয়েকে দিয়ে দেন। বোঝার চেষ্টা করুন ভাই, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করব না মাসুদ সাহেব, মনে রাখবেন আপনি। হাসপাতাল থেকে দ্রুত বের হলাম। বাসার সামনে আসতেই মা আবার কল করেছে। আমি রিসিভ করতেই মা বলল, স্নিগ্ধাকে পাওয়া গেছে আদনান। আমি বেশ উদ্বিগ্ন হয়ে বললাম, কোথায় পাওয়া গেছে মা? কি হয়েছিল ওর? দরজা খুলে আমাদের কাজের মহিলা যখন ছাদে গিয়েছে তখন তার পিছনে পিছনে মনে হয় ছাদে উঠেছে, কারণ ওকে ছাদে পাওয়া গেছে। তুই কোথায় বাবা? মা, আমি বাসার নিচে চলে এসেছি, তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। রাত 9:30। হাসপাতালের কেবিনে বসে আছি আমি ও স্নিগ্ধা। বিছানায় আধশোয়া হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে বৃষ্টি। হাত বাড়িয়ে স্নিগ্ধাকে কাছে ডাকল। স্নিগ্ধা আমার দিকে তাকিয়ে অনুমতি প্রার্থনা করে নিল। আমি ইশারা করতেই সে বিছানায় গিয়ে বৃষ্টির শরীরে মিশে গেল। নিজের সন্তানের মতো পরম মমতায় আদর করতে লাগল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি ওকে দেখে রাখুন, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসতেছি। মেয়েটার জন্য খারাপ লাগছে, ঠোঁটে সেলাই করা, তাই সে তেমন কিছু খেতে পারে না। শুধু জুস, স্যুপ ইত্যাদি তরল খাবার, তাও বহু কষ্টে তাকে দেওয়া হচ্ছে। সেলাই শেষ করার আগ পর্যন্ত হয়তো স্বাভাবিক কিছু খেতে পারবে না। 4 দিন পর আমি আর রুমানা সামনাসামনি বসে আছি এক রেস্টুরেন্টে। রুমানা বেশ উত্তেজিত, কারণ আমি বিগত 2 দিন ধরে তাকে ইগনোর করছি। মামাকে সেদিন বলেছি বিয়ের দিন তারিখ মাসখানিক পিছিয়ে দিতে হবে। মাসুদ হাসান ছেলেটা খুব ভালো, আমার সঙ্গে পরবর্তীতে কথা হয়েছে, তখন বুঝতে পেরেছি তাদের দুজনের মিলিত হওয়া দরকার। আমি এক বিপত্নিক পুরুষ, যার জীবনে রুমানা ব্যতীত অন্য মেয়ে বিয়ে করলেও সমস্যা নেই। রুমানা বলল, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না আদনান সাহেব। আমার পরিবার বেশ আশা নিয়ে বিয়ের সবকিছু সামনের দিকে এগিয়ে গেছে, আর আপনি কিনা। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। রাগ করে মাসুদ হাসানের মতো ছেলের সঙ্গে কেন এমন অবিচার করবেন? কিসের অবিচার? আর বিচার অবিচারের প্রশ্ন কেন আসবে এখানে? আপনার এক্স স্ত্রী ছিল, আর আমারও এক্স বয়ফ্রেন্ড ছিল। এখন যেহেতু দুজনের পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা হচ্ছে, সেখানে কেন তাদের কষ্ট দিবেন? তারা অবুঝ নয়, বোঝানোর মতো বোঝাতে পারলে তারা ঠিকই বুঝতে পারবে। দেখুন, আমি এখন এমন একটা সময়ে রয়েছি যেখানে নিজের কথা চিন্তা করার পূর্বে পরিবারের কথা চিন্তা করতে হয়। আমি আপনার পরিবারের সঙ্গে কথা বলবো। মাসুদ সাহেবের জন্য আমি একটা চাকরির ব্যবস্থা করতে চেষ্টা করছি। হয়তো ঢাকায় জবটা হয়ে যাবে তারপর আশা করি আপনার পরিবার কোনো আপত্তি করবে না। এত কিছু করে নিজেকে কি প্রমাণ করতে চান? কোনো কিছুই নয়। স্নিগ্ধা কোথায়? হাসপাতালে। হাসপাতালে কেন? কি হয়েছে ওর? কিছু হয়নি। সেদিন রাতে যে মেয়েটার সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেই মেয়েটা ওকে বেশ পছন্দ করে। মা গতকাল মুরাদপুর গেছে ফুফার বাসায়, আর তাই সকালবেলা স্নিগ্ধাকে নিয়ে অফিসে যাচ্ছিলাম। আমি প্রতিদিনের মতো আজও সকালবেলা হাসপাতালে গেলাম, সঙ্গে ছিল স্নিগ্ধা। তাই তখনই সে ওকে রেখে দিয়েছে নিজের কাছে। উনি এখন মোটামুটি সুস্থ। আমাকে ইগনোর করার এটাও কি একটা কারণ আদনান সাহেব? কোনটা? ওই আহত মেয়েটা? অসম্ভব। আচ্ছা, বাদ দেন এসব, চলুন আমিও আপনার সঙ্গে হাসপাতালে যাব। স্নিগ্ধাকে দেখতে খুব ইচ্ছে করছে, তাছাড়া সেই আপুটাকে দেখতে যাওয়া দরকার, যেহেতু সে আমার হুবু বরের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা ঠিক আছে। কেবিনের মধ্যে রুমানাকে রেখে আমি বাহিরে বের হলাম, কারণ বন্ধু পারভেজ ডেকেছে। বৃষ্টির ঠোঁটে সেলাই কাটা হয়েছে, কয়েকদিনের মধ্যে এখন সে মোটামুটি সুস্থ আছে। পারভেজ বলল, কিরে, কি অবস্থা তোর? সেই বিয়ের কি হলো?
তোকে তো পরশু বললাম যে রুমানার বয়ফ্রেন্ড নিয়ে একটা সমস্যা হচ্ছে। আমি চাই তাদের মিল হোক। আমি আমার প্রয়োজনে দুটো মানুষের 06 বছরের ভালোবাসা নষ্ট করতে পারি না। কিন্তু মেয়েটা তো রাজি। সেটাই ভাবছিলাম, রুমানার প্রচণ্ড অভিমান আছে, সেটা বোঝা যাচ্ছে। না হলে এতদিনের প্রেম কিভাবে এভাবে ভুলে গিয়ে আমার মতো 4 বছর বয়সী মেয়ের বাবাকে বিয়ে করে? তোর রোগীকে চাইলে রিলিজ করা যায়, করবি নাকি আরও কিছুদিন থাকবে? আর 2 দিন থাকুক, তারপর দেখি। আচ্ছা। আমি কেবিনে গেলাম। বৃষ্টি থমথমে মুখ নিয়ে বসে আছে, স্নিগ্ধা রুমানার কোলে বসে আছে। সবাই কেমন চুপচাপ হয়ে গেল কেন? রুমানা বলল, আমি তাহলে আসি। আপনি কি স্নিগ্ধাকে নিয়ে বাসায় যাবেন? হ্যাঁ, মা এসেছে বাসায়। সাবধানে যাবেন। রুমানা বের হয়ে গেল। বৃষ্টি এখনো চুপচাপ। আমি স্নিগ্ধাকে নিয়ে বের হবার প্রস্তুতি নিলাম। বৃষ্টি বলল, আপনার মেয়েটা বেশ আদরের সন্তান, সারাদিন কোনো দুষ্টুমি করে না। আপনার শরীর কেমন এখন? অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে, কারণ আপনার জন্য এত তাড়াতাড়ি সুস্থ হলাম। না হলে হয়তো চিকিৎসার ব্যবস্থা করতে কষ্ট হয়ে যেত আমার। আপনি থাকুন, তবে আমি কালকে সকালে আবার আসব। আচ্ছা। পরদিন সকালে হাসপাতালে এসে বৃষ্টিকে পাওয়া গেল না। সে আমাকে না বলে হাসপাতাল থেকে চলে গেছে। তাকে ব্যবহার করার জন্য যে পোশাক আমি কিনে দিছিলাম সেগুলো কেবিনে পড়ে আছে। নার্সের কাছে ডায়েরিটা দিয়ে গেছে। সেই ডায়েরিতে নাকি না বলে চুপচাপ যাবার কারণ লেখা আছে। আমি ডায়েরি বের করে মাঝখানে তার লেখাটা পড়তে শুরু করলাম। আদনান সাহেব, আমার দেখা কিছু ভালো মানুষের মধ্যে আপনি একটা স্থান দখল করেছেন। কেউ চাইলেই কিন্তু ভালো মানুষ হতে পারে না, প্রকৃতি তাকে ভালো মানুষের গুণাবলী দিতে হয়। না বলে চুপচাপ পালিয়ে গেলাম, কারণ আমি চাই না আমার জন্য আপনার ভবিষ্যৎ জীবনে কোনো বাধা আসুক। স্নিধাকে আমার এতটা ভালো লেগেছে যে তার একটা নতুন মা আসুক, সেটা মনে প্রাণে চাই। কিন্তু আপনি আমার জন্য নাকি বিয়ের মতামত পরিবর্তন করেছেন, সেটা রুমানা আপুর মুখে শুনে নিজেকে পৃথিবীর অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আপনার কাছে আমার আকুল আবেদন রইল, আপনি অতি দ্রুত রুমানা আপুকে বিয়ে করে স্নিগ্ধার জন্য মানিয়ে আসুন। স্নিগ্ধাকে আমার অফুরন্ত ভালোবাসা জানাবেন। জীবনের কোনো এক পরন্ত বেলায় হলেও আমি ওকে দেখতে আসব। ইতি। বৃষ্টি। 2 দিন পরের ঘটনা। রুমানার বাবা আমাকে কল দিয়ে দেখা করতে বললেন। আমি অফিস থেকে সরাসরি তাদের বাসায় গিয়ে হাজির হলাম। আঙ্কেল আমার দিকে তাকিয়ে মোটামুটি লজ্জিত কণ্ঠে বললেন, একটা কথা বলার জন্য তোমাকে ডেকেছি। বলেন আঙ্কেল। মাসুদ হাসান ছেলেটাকে চাকরির ব্যবস্থা তুমি করে দিয়েছ? জি আঙ্কেল, মেধাবী ছাত্র, কিন্তু পরিচিত তেমন কেউ নেই বলে ভালো জব পাচ্ছিল না। তাই শুধু সামান্য চেষ্টা করছি। আমার এক বন্ধু আছে ঢাকায়, তাই সে ব্যবস্থা করেছে। রুমানা তাকে পছন্দ করে, তুমি নিশ্চয়ই জানো, তাই না? হ্যাঁ। আমি যদি তোমার সঙ্গে ওর বিয়েটা না দিয়ে মাসুদের সঙ্গে বিয়ে দেই, তোমার কি আপত্তি আছে আদনান? না না আঙ্কেল, আমি বরং খুশি হব। কারণ আমি নিজেই রুমানাকে বলেছিলাম সবকিছু যেন ভেবে সিদ্ধান্ত নেয়। তুমি বেশ বিচক্ষণ মানুষ, যদিও বলতে লজ্জা করছে, তবুও বললাম। তবে তুমি যদি বলতে যে তুমি রুমানাকেই বিয়ে করবে, তাহলে আমি তোমাকে সঙ্গেই বিয়ে দেব। আপনি মাসুদ সাহেবের সাথে ওর বিয়েটা দিয়ে দেন, তাহলে দুজনেই সুখী হবে। মাঝে আপনারা মেয়ের সুখ দেখে তৃপ্তি পাবেন। অনেক খুশি হলাম। তুমি কিন্তু বিয়ের সময় তোমার মেয়েকে নিয়ে অবশ্যই আসবে। আচ্ছা, চেষ্টা করব। সূর্য ডুবে যাবার উপক্রম। ছাদে দাঁড়িয়ে স্নিগ্ধাকে নিয়ে আকাশে তাকিয়ে আছি। হালকা মৃদু বাতাস বইছে, পরিবেশ এখন বেশ ভালো লাগছে। স্নিগ্ধা বলল, ঠোঁটে ব্যথা পাওয়া সেই আন্টি কেমন আছে বাবা? আমাকে তার সঙ্গে কথা বলতে দেবে না বাবা? সে তো চলে গেছে আম্মু। কোথায় চলে গেছে বাবা? তার নিজের বাড়িতে চলে গেছে। কিন্তু আমাকে তো বলেছে আমাকে রেখে সে কখনো যাবে না। আমার তো আম্মু নেই, তাই সে আমার আম্মু হতে চায়। কে বলেছে তোমাকে? আন্টি বলেছে। জানো বাবা, তুমি যখন ছিলে না তখন আমি তাকে অনেকবার আম্মু ডেকেছি। তোমাকে সে ডাকতে বলেছে? হ্যাঁ, আর বলল যে তাকে আম্মু ডাকছি সেটা তোমাকে যেন না বলি। তাই? হ্যাঁ। সে যদি তোমার আম্মু হয় তাহলে কি তাকে সবসময় আম্মু ডাকবে? না। কেন? আমাকে সবাই ফেলে চলে যায়, আমার আম্মু চলে গেছে কতদিন আগে। আবার আন্টিকে আম্মু ডাকলাম, সেও চলে গেল। আমি কেমন? তুমি তো লক্ষ্মী আব্বু, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে আব্বু।
এবার নিচে চলো, সন্ধ্যাবেলা ছাদে থাকতে হবে না আম্মু। চলো। বৃষ্টি মেয়েটা চলে গেছে 2-3 দিন হয়ে গেছে। আজ হঠাৎ অফিস থেকে ফেরার পথে তার কথা মনে পড়ে গেল। সে যখন হাসপাতালে ভর্তি ছিল তখন প্রতিদিন এই সময়ে হাসপাতালে দেখা করতাম। মেয়েটার মনে কত কষ্ট, কোনোদিন সন্তানের মা হতে পারবে না বলে নিজের হাতে গড়া সংসার থেকে বের হতে হয়েছে। বাসায় ফিরলাম মাগরিবের কিছুক্ষণ পর, কলিং বেল টিপ দিয়ে দাঁড়িয়ে আছি। একটু পরে দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করতে গিয়ে সামনে তাকিয়ে স্নিগ্ধাকে কোলে নিয়ে বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কপালে আমার। বৃষ্টি এখানে কিভাবে? তার কোলে স্নিগ্ধা বসে আছে, যার চোখে আনন্দ ধরে না। আমি অবাক অবস্থায় ভিতরে প্রবেশ করে তার দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টি বলল, কি দেখছেন? আপনি আমার বাসায়। কেন আসতে পারি না? কিন্তু ভয়ের কিছু নেই সাহেব, আমি এখানে কারো বউ হতে আসিনি, আমি স্নিগ্ধার মা হতে এসেছি। বুঝতে পারছেন? না, বুঝতে হবে না, ফ্রেশ হয়ে আসুন, তারপর নাস্তা করবেন। রুমের মধ্যে গিয়ে মোবাইল বের করলাম। স্ক্রিনে পারভেজের নাম্বার থেকে অনেকগুলো কল। জোহরের নামাজের সময় মোবাইল সাইলেন্ট করে আর কাটা হয় নাই। তাড়াতাড়ি কল ব্যাক করে রিসিভের অপেক্ষা করছি। পারভেজ বলল, কিরে, সেই বিকাল থেকে কল দিচ্ছি আর তুই রিসিভ করিস না। মোবাইল সাইলেন্ট করা ছিল। আজকে বিশাল কাণ্ড হয়ে গেছে। কি? তোর সেই রোগী এসেছিল বিকেলে, তারপর তোর নাম্বার আর ঠিকানা নিয়ে চলে গেল। আমি তখন তোকে অনেকবার কল দিলাম কিন্তু তুই তো রিসিভ করিসনি। আচ্ছা, বুঝতে পারছি, তার মানে তোর কাছে ঠিকানা নিয়ে আমার বাসায় এসেছে। মানে সে এখন তোর বাসায়? হ্যাঁ। কি জন্য গেল? জানি না, তবে বলল যে বউ হতে আসিনি, স্নিগ্ধার মা হতে এসেছি। বাহ, তারপর? তার আর পর নেই, যদি হয় তাহলে পরে বলবো তোকে। আচ্ছা। রুমের বাতি বন্ধ করে বেলকনিতে দাঁড়িয়ে আছি নিঃশব্দে। নাজমার কথা বেশ মনে পড়ে গেল। সে যদি অকালে চলে না যেত তাহলে আমার সঙ্গে এরকম একটার পর একটা ঘটনা কি ঘটত। আগামীকাল কি হবে আজ সেটা জানি না বলে পৃথিবী রহস্যময় ও এতটা সুন্দর। যারা গল্পটা পড়েছেন তাদের ধন্যবাদ, আশা করি পাশে থাকবেন। নতুন পাঠক যারা, তারা ফলো দিয়ে রাখুন।